রাজধানীর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, অন্যদিকে দ্বীপ জেলা ভোলা থেকে আনা সম্ভব প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট। শিগগিরই ৫ কূপ খননে বাড়তে পারে আরও গ্যাসের সক্ষমতা। ভোলার এই গ্যাস দ্রুত ঢাকায় আনতে এলএনজিতে রূপান্তরের চেষ্টা করছে পেট্রোবাংলা। সংস্থাটি বলছে ওই এলাকায় কমপক্ষে ২ টিসিএফ মজুদ নিশ্চিত হলে গ্যাস পাইপলাইন স্থাপনে জোর দেওয়া হবে। দ্বীপ জেলা ভোলায় খনন হওয়া ৯ গ্যাসকূপের ৫টির দৈনিক উৎপাদন ক্ষমতা ১৩০ মিলিয়ন ঘনফুট। বাকিগুলোও দ্রুত উৎপাদনে আনা সম্ভব। এতে সক্ষমতা দাঁড়াবে ২০০ মিলিয়ন ঘনফুটে। কিন্তু স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র, আবাসিক ও শিল্পে চাহিদা ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে ঢাকা অঞ্চলের শিল্পে গ্যাস সংকট প্রকট। এমন বাস্তবতায় পেট্রোবাংলা ভোলার গ্যাস ব্যবহার বাড়াতে বহুমুখী পরিকল্পনা করছে, যার মধ্যে আছে ভোলায় শিল্পায়ন উৎসাহিত করা, এলএনজি আকারে গ্যাস ঢাকায় এনে জাতীয় গ্রিডে দেয়া, ভোলা বরিশাল ঢাকা ও বরিশাল খুলনা পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই, পাশাপাশি চরফ্যাশন এলাকায় 3D সিসমিক জরিপও চালাবে পেট্রোবাংলা। লিকুইফিকেশন, তারপর ট্রান্সপোর্ট, তারপর হলো আবার রিগ্যাসিফিকেশন, যে সিস্টেমটা হাতে নেওয়া হচ্ছে, এটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয় নাই। এখানে একটা অনুসন্ধান কূপ আছে, সে অনুসন্ধান কূপটা আমরা সবার আগে করছি। সেটার গ্যাস প্রাপ্তির উপরে আমাদের এই গ্যাস পাইপলাইনটা করার ডিসিশনটা নির্ভর করছে। টোটাল গ্যাস যদি আমাদের 2 টিসিএফ হয়, তাহলে আমরা এই পাইপলাইনের দিকে আগাবো। পেট্রোবাংলা বলছে এলএনজিতে ভোলার প্রতি ইউনিট গ্যাসের দাম হতে পারে ৫০ টাকা, কিন্তু শিল্প মালিকরা ৪০ টাকার বেশি দিতে আগ্রহী নয়। জ্বালানি সংকট দূর করতে দ্রুত স্থল ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন গবেষকরা। সেই সঙ্গে ভোলার গ্যাস গ্রিডে যুক্ত করতে পাইপলাইন স্থাপনেও জোর দিচ্ছেন তারা। আমাদের কাছে মনে হয় যে এলএনজির মতো শর্ট টার্ম উদ্যোগ নিয়ে এটাকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে না দেখে যদি পাইপলাইন করা যায় এবং তার মাধ্যমে যদি স্বল্প ব্যয়ে গ্যাস ন্যাশনাল গ্রিডে যুক্ত করা যায়, সেটি আমাদের কাছে মনে হয় যে সেটি বেশি গ্রহণযোগ্য হবে। এবং পরবর্তীকালে যদি অন্যান্য গ্যাসকূপ খনন থেকেও যদি গ্যাস পাওয়া যায়, সুতরাং এই পাইপলাইন দিয়ে তখন অন্যান্য জায়গাগুলোকেও সংযুক্ত করার সুযোগ তৈরি হবে। গত সরকার সিএনজি আকারে ঢাকার শিল্পাঞ্চলে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আনার অনুমোদন দিলেও আসছে ৩ মিলিয়ন পর্যন্ত। প্রতি ইউনিটের দাম পড়ছে ৪৭ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকাবাসীর মাথাপিছু বার্ষিক আয় $৫,১৬৩ অর্থাৎ ৬ লাখ টাকার বেশি। আর জিডিপিতে ঢাকা জেলার অবদান সবচেয়ে বেশি, ৪৬%। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য জানায় ঢাকা চেম্বার। এ সময় টেকসই প্রবৃদ্ধি অর্জনে অনানুষ্ঠানিক খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান ব্যবসায়ীরা। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রথমবারের মতো ইকোনমিক পজিশন ইন্ডেক্স ইপিআই প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এতে তুলে ধরা হয়েছে তাদের নিজস্ব জরিপ ও প্রস্তাবনা। শনিবার রাজধানীর মতিঝিল কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানায় ঢাকা চেম্বার। সংগঠনের সভাপতি জানান, দেশের উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতেই এই ইন্ডেক্স প্রণয়নের উদ্যোগ। এর মাধ্যমে অর্থনৈতিক খাতের প্রবণতা ও পরিবর্তন দ্রুত শনাক্ত করা যাবে। সরকার জিও ইকোনমিক কনটেক্সট বিবেচনায় অনেক নীতি নির্ধারণ ও প্রয়োগ করে থাকেন, যার অনেকাংশে অ্যাকিউরেটলি কার্যকর হয় না। এই প্রেক্ষাপটে ঢাকা চেম্বার ইকোনমিক পজিশন ইন্ডেক্স প্রণয়নের উদ্যোগ নিয়েছে। উৎপাদন খাতে ঢাকার অবদান সবচেয়ে বেশি, ৫৫.৫৮%, আর সেবা খাতে ৪৪.২%। উৎপাদনের পাশাপাশি অনানুষ্ঠানিক খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা জানি আমাদের কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। এখন বিল্ড বলেন, ঢাকা চেম্বার বলেন, মানে রেকমেন্ডেশন দিতে দিতে মানে এত বড় বড় ফাইল জমেছে এনবিআরএ, কাস্টমসে, ফাইনান্স ডিভিশনে। ওখান থেকে কয়টা রেকমেন্ডেশন অ্যাকচুয়ালি হয়েছে? ওই রেকমেন্ডেশন যদি করতেন তাহলে আপনি ইন্ডেক্সটা, ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে আমরা অনেক এগিয়ে যেতাম। জিডিপিতে অবদানের কথা জানিয়ে রাজধানীকে আরও যুগোপযোগী করে তোলার আহ্বান জানান আলোচকরা। ইপিআইতে কৃষি খাতকেও অন্তর্ভুক্ত করার পরামর্শ তাদের।
ইলেকট্রিসিটি সাপ্লাই কনস্ট্যান্ট লাগবে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট আছে যে যদি কনস্ট্যান্ট ইলেকট্রিক সাপ্লাই হয় তাহলে জিডিপি অ্যারাউন্ড 2 to 3% ইনক্রিজ পাবে অনলি ফর দ্য ইলেকট্রিক সাপ্লাই। সো দিস ইজ এ ওয়েল নোন থিংস, কিন্তু এটা কেন হচ্ছে না? ডিসিসিআই জানান, গার্মেন্টস, ব্যাংক, আবাসন সহ 8টি খাত নিয়ে তৈরি করা হয়েছে ইপিআই। প্রতি 3 মাস পর পর প্রকাশ করা হবে প্রতিবেদন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডিসিসিআই এর ভারপ্রাপ্ত মহাসচিব ডক্টর AKM আসাদুজ্জামান পাটোয়ারি। জনাব আসাদুজ্জামান পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতির সারাদিনে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে ঢাকাবাসীর আয় নির্ধারণের ক্ষেত্রে আপনারা এলাকা, বয়স এবং লিঙ্গ নির্ধারণে কোন কোন বিষয়কে প্রাধান্য দিচ্ছেন? জি, ধন্যবাদ। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। অবশ্যই, আপনি বলুন। জি, থ্যাংক ইউ। আসলে আমরা সবসময় আমাদের ঢাকা চেম্বারের নেতৃবৃন্দ বা ঢাকা চেম্বার জানেন দেশের অর্থনীতিতে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নীতি নির্ধারণ সহ প্রত্যেকটি বেসরকারি খাত বান্ধব ইস্যুতে ঢাকা চেম্বারের একটা রোল থাকে। আমাদের নেতৃবৃন্দ, যেমন আজকে যেভাবে আমরা ইপিআই আমাদের নেতৃবৃন্দের নির্দেশ আমরা প্রেজেন্ট করেছি বা তাদের প্রত্যাশা অনুযায়ী, ঠিক একইভাবে বেসরকারি খাতের বড় ভয়েস হিসেবে আমরা সবসময় এগুলি নিয়ে কাজ করি। আমরা প্রায়শ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের ঢাকা চেম্বারে আপনার ব্যবসায়ী বিভিন্ন ডেলিগেশন বিনিয়োগের জন্য আমাদের দেশে আসে, তারা আমাদের সাথে কথা বলে এবং আমরা সবসময় দেখেছি ঢাকার অর্থনৈতিক গুরুত্ব সারা পৃথিবীব্যাপী পরিচিত। তখন আমরা এটাকে চিন্তা করে দেখলাম যে ঢাকা এবং চট্টগ্রাম যেমন এনবিআর ট্যাক্সের ক্ষেত্রে প্রায় 85 to 87% কন্ট্রিবিউট করে, অবশ্যই এখানে হিউম্যান কনসেন্ট্রেশন, ডেন্স পপুলেশন সবকিছু এখানে বেশি। আপনার ওয়ার্কিং ক্লাস পিপল থেকে শুরু করে ব্লু কলার ওয়ার্কার থেকে শুরু করে হোয়াইট কলার ওয়ার্কার, কর্পোরেট অফিস থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল কিছুর হেডকোয়ার্টার, মাল্টিন্যাশনাল অফিসের সবকিছু ঢাকা কেন্দ্রিক। অতএব ঢাকার যেই প্রমিনেন্স বা ইম্পর্টেন্স, এটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করে যদি আমরা বেটার প্রেজেন্ট করতে পারি, তাহলে ঢাকার অর্থনৈতিক ইম্পর্টেন্সকে আরো বেশি আমরা পোর্ট্রে করতে পারবো। সেই গুরুত্ব থেকেই আমরা ঢাকার যে পপুলেশন সাইজ এখন, সেটাকে বিবেচনায় নিয়ে আমরা কিছু সেকেন্ডারি ডেটার ভিত্তিতে যেভাবে জিডিপি ক্যালকুলেশন করা হয়, আসলে এখানে পার ক্যাপিটা অফ জিএনআই যেটাকে বলে, সাধারণত আমরা যেটাকে পার ক্যাপিটা অফ ইনকাম বলি, এটাকে বলা হয় জিএনআই পার ক্যাপিটা। আমরা ঠিক সেটার ভিত্তিতেই যে ফর্মুলায় গভর্নমেন্ট বা পৃথিবীর যে কোনো দেশে যে ফর্মুলাতে আসলে পার ক্যাপিটা ডিটারমিন করা হয়, একটা দেশের প্রচন্ড যে সংখ্যক জনগোষ্ঠী আছে তার একটা বছরে যে পরিমাণ ইনকাম হয় বা যে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যে ইনকাম হয়, সেটা মনিটারি ভ্যালু এবং দেশের বাইরেও আমাদের জনগণ যে এনআরবি যে কন্ট্রিবিউট করছে, সেটা সম্মিলিত যে ইনকাম, সেটাকে আমরা টোটাল পপুলেশনকে কে ডিভাইড করলে যেভাবে, অর্থাৎ জিডিপি জিএনআই পার ক্যাপিটা, জিডিপি পার ক্যাপিটা যেভাবে করা হয়, আমরা ঠিক একইভাবেই করেছি উইথ দ্য ইউজ অফ রেফারেন্স সাম ইন্টারন্যাশনাল বা লোকাল রেফারেন্স। অর্থাৎ ঢাকার ইকোনমিক ইম্পর্টেন্স নিয়ে আমাদের দেশে কিছু কিছু হিন্টস আছে যে এটার কন্ট্রিবিউশন করে, তাই সেটাকে আমরা সময়ের প্রয়োজনে আমরা এটাকে পোর্ট্রে করলাম যে আসলেই আমাদের ইকোনমিক পটেনশিয়াল এবং বিজনেস পটেনশিয়াল যদি অ্যাট্রাক্ট করতে চাই অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার কারণে আমরা সেভাবেই সকল জেন্ডার ইনক্লুশন সহকারে, অর্থাৎ জেন্ডার ইনক্লুশনের তো বিষয় না, এখানে পার ক্যাপিটা জিএনআই নির্ধারণ করতে গেলে টোটাল পপুলেশন যে ফর্মুলা বা যে মডেলে করা, আমরা সেভাবে এটাকে নির্ধারণ করে আমরা পেয়েছি এক্সপেন্ডিচার মেথডে যে এইভাবে। জনাব পাটোয়ারি, একটু জানতে চাই যে ইকোনমিক পজিশন ইন্ডেক্স বা ইপিআই এর কথা যে বলছেন আপনি, এটিতে কি ভবিষ্যতে আর কোনো খাত যুক্ত করার পরিকল্পনা আছে আপনাদের? দেখেন, ধন্যবাদ। আমরা আজকে যেটা করেছি এটা হচ্ছে আমাদের আসলে একটা কনসেপ্ট বা মডেল আমরা তৈরি করেছি। একইভাবে ইকোনমিক ইম্পর্টেন্স বা আমাদের বেসরকারি খাতে দায়বদ্ধতার জায়গা দিক থেকে, এবং ঢাকা চেম্বার যে একটা ন্যাশনাল বডি, আমাদের লিডারশিপ সবসময় যে প্রাইভেট সেক্টরের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট কাজ করে সেখান থেকে, কারণ প্রাইভেট সেক্টর লাইফ লাইন। তা আমরা চিন্তা করলাম যেই খাতগুলোতে দেশের প্রত্যেকটা খাতে প্রাইভেট সেক্টরের এঙ্গেজমেন্ট আছে, দ্যাটস নো ডাউট। তা আমরা এখানে দেখেছি যে ঢাকাতে যেসব শিল্প বা যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডের কনসেন্ট্রেশন ঢাকাতে বেশি, ঢাকা জেলায়, সেগুলোকে আমরা এখানে প্রায়োরিটাইজ করেছি করে ইন্ডাস্ট্রির মেজর খাত যেগুলো ইন্ডাস্ট্রি খাতে মেজর কন্ট্রিবিউশন, আরএনজি, টেক্সটাইল, রাবার, তারপর হচ্ছে প্লাস্টিক গুডস, তারপর ফার্মাসিউটিক্যাল, এগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনায়, যা অর্থনীতির বা জিডিপির 90% ইন্ডাস্ট্রিতে, সার্ভিস সেক্টর অলমোস্ট 34% যেটা কন্ট্রিবিউট করে মেজর, সেগুলোকে নিয়েই আমরা ঢাকাতেই যেসব এগুলোর ইন্টেন্সিটি বা এগুলোর এই অ্যাক্টিভিটি, এই ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল এঙ্গেজমেন্টগুলো বেশি থাকার কারণে আমরা এগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা এই ইপিআই বলেন বা যে আমরা একটা ইন্ডেক্স বা প্রক্সি বা অথবা মেজার, যেটা আমাদের দেশে কখনো ছিল না,
বেসরকারি খাতে রাষ্ট্রের দায়িত্ববোধে রাষ্ট্রের প্রয়োজনের সময়োপযোগী এই ধরনের একটা মেজার করেছে, যেটা সরকারকে এবং রাষ্ট্রের সকল আপনার পলিসি ডিসিশন এটা হেল্প করবে ইকোনমিক পলিসি ডিসিশনের ক্ষেত্রে, যে হাউ দ্য প্রাইভেট সেক্টর শুড মুভ, আমাদের ইকোনমিক কোন ডিরেকশনটা নেওয়া উচিত, কোন ভাবে কোন সময় কোন প্রায়োরিটি দেওয়া উচিত, কোন খাতকে কোন পলিসিকে, সেটার জন্য এটা একটা বড় নির্ণায়ক বা বড় পরিমাপক হিসেবে ডিটারমিনেন্ট হিসেবে কাজ করার জন্য আমরা, হ্যাঁ সময়ের প্রয়োজনে ওভার দ্য টাইম যখনই আমরা এটা ডেভেলপমেন্ট করব, বিভিন্ন খাতের প্রয়োজন, যেমন এগ্রিকালচারের কথা আজকে আলোচনায় এসছে। দেখেন এগ্রিকালচার কিন্তু পরোক্ষভাবে এখানে আসছে। আমরা দেখেন এখানে যখন আপনার রিটেল হোলসেল সেক্টরকে কভার করেছি, এগ্রিকালচার প্রোডাক্ট, এগ্রো প্রসেস প্রোডাক্ট কিন্তু সেখানে ট্রানজাকশন হয় এবং সেখানে আসে। আবার একইভাবে যখন আমরা ধান চাল হোল অবটেইন প্রোডাক্ট ছাড়া যখন আমরা ফুড প্রডিউসিং ইন্ডাস্ট্রি হিসাবে যখন একটা খাতকে আমরা ম্যানুফ্যাকচারিং খাতে নিয়ে আসি, সেখানেও কিন্তু আপনার এগ্রো প্রসেস প্রোডাক্ট ইনডিরেক্টলি বা ডিরেক্টলি সেটা কন্ট্রিবিউশন সেখানে অ্যাকাউন্ট হয়। অর্থাৎ আমরা এগ্রিকালচারকেও এখানে করেছি। যেই খাতগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যেমন আর্ট, কালচার, তারপর হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, তারপর হচ্ছে হেলথ কেয়ার, যেখানে আমাদের বেসরকারি খাতের হয়তো ডিরেক্ট ভূমিকা না পায় বাট মানে ইনডিরেক্ট কন্ট্রিবিউশন আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে, এটা তো ভ্যালিডেশন হলো, অবশ্যই দেয়ার উইল লট অফ ডেভেলপমেন্ট ইন দ্য ডেজ টু কাম ওভার দ্য ইয়ার্স, যেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে আরো এটাকে রিপ্রেজেন্টেটিভ, ইনক্লুসিভ এবং সাস্টেনেবল করার জন্য অবশ্যই সবার কন্ট্রিবিউশন বা কনসেপ্ট। জি অবশ্যই জনাব পাটোয়ারি, আমরাও চাচ্ছি এর সফল বাস্তবায়ন হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। দেশে প্রথমবারের মতো সরকারিভাবে যুক্তরাষ্ট্র থেকে 4,40,000 টন গম আমদানির কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে প্রথম চালানের 56,959 টন গম। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জানানো হয় 34,170 টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট 22,789 টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চুক্তি অনুযায়ী প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে $302 মার্কিন। ফলে অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে প্রতি টনে $25 থেকে $30 বেশি খরচ হচ্ছে। আগামী 5 বছর বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে 7 লাখ টন গম আমদানি করবে। বিদায়ের সপ্তাহে ঢাকার শেয়ার বাজারে 6,500 কোটি টাকার বেশি বাজার মূলধন বেড়েছে। তবে গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন কমেছে 18%, আর ডিএসইর প্রধান সূচক বেড়েছে 30 পয়েন্ট। এ সময় 51% প্রতিষ্ঠানের দর বেড়েছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক কমেছে 55 পয়েন্ট। গেল সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে 3 দিনে কমেছে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক। সপ্তাহ শেষে ডিএসইএক্স 30 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,149 পয়েন্টে। বেড়েছে অন্য দুই সূচকও। তবে এই সময় কমেছে লেনদেন। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 2,138 কোটি 71 লাখ টাকা লেনদেন হয়। আগের সপ্তাহে ছিল 2,611 কোটি 12 লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 472 কোটি 41 লাখ টাকা বা 18%। তবে লেনদেন কমলেও গত সপ্তাহের শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,058 কোটি টাকা বা 0.86%। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল 6,99,285 কোটি টাকা। শেষ দিনে লেনদেন শেষে দাঁড়িয়েছে 7,05,343 কোটি টাকা। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশে নেওয়া 392টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 157টির, কমেছে 203টির এবং অপরিবর্তিত আছে 32টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় ডোমিনেন্স স্টিল এবং তৃতীয় অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, দ্বিতীয় বিডি ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে ভিএফএস। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 55 পয়েন্ট কমে অবস্থান করছে 14,413 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 67 কোটি 61 লাখ টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পণ্যের মান খারাপ হওয়ায় বগুড়ায় তৈরি
কৃষি ও অন্যান্য যন্ত্রপাতি আন্তর্জাতিক বাজার হারাচ্ছে। একই সাথে কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং চাহিদা কমে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ফাউন্ড্রি শিল্প। গত কয়েক বছরে এ খাতে কমেছে লেনদেনও। ফলে বগুড়ায় ২,০০০ কোটি টাকার লাইট ইঞ্জিনিয়ারিং খাত এখন সংকটে। মাটি কাটা কোদাল, পেরেক আর দা বটির মতো হালকা কয়েক ধরনের লোহার তৈরি পণ্যের উৎপাদন বগুড়ায় শুরু হয় ৬০-এর দশকে। দেশ স্বাধীনের পর সহায়ক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে শুরু করে ফাউন্ড্রি শিল্প। ফলে বগুড়ায় তৈরি কৃষি যন্ত্রপাতি দেশের মোট চাহিদার ৭০% পূরণ করে আসছে। একই সাথে আমদানি নির্ভরতা কমেছে লোহার তৈরি যন্ত্রপাতির। সেন্ট্রিফিউগাল পাম্প ও টিউবওয়েলের মতো কিছু পণ্য রপ্তানি শুরু হয় ভারত, নেপাল, ভুটান আর মিয়ানমারের মতো পার্শ্ববর্তী দেশে। তবে বর্তমানে এসব পণ্য বৈধ পথে শুধুমাত্র যাচ্ছে ভারতে। এছাড়া নানা অর্থনৈতিক চাপে গেল কয়েক বছরে বন্ধ হয়ে গেছে অন্তত 15টি কারখানা। সংশ্লিষ্টরা বলছেন পণ্যের মান ধরে রাখতে পারেনি, তাই কমেছে দেশ বিদেশে এসব যন্ত্রপাতির চাহিদা। আমাদের যখন প্রোডাকশন কস্টিংটা বেড়ে যাচ্ছে তখন ইন্ডিয়া এবং চায়না এই মার্কেটটা দখল করে নিচ্ছে। অথচ এই বাংলাদেশে যে লাইট ইঞ্জিন যদি ডেভেলপটা হয় তাহলে অনেক ইন্ডাস্ট্রি তার বাইরে থেকে কোনো স্পেয়ার নিয়ে আসতে, পার্টস নিয়ে আসতে হবে না। সরকারিভাবে যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা এইসব রোবোটিক মেশিন বা অন্যান্য মেশিনারিগুলো নিয়ে এসে সিএনসি মেশিন এগুলো নিয়ে এসে আমরা ইনস্টল করতে পারবো এবং আমাদের যে মালামালটা তৈরি হবে সেটা আন্তর্জাতিক বিশ্বের সমকক্ষতা অর্জন করবে। তাদের মতে করোনা মহামারী, ডলারের মূল্য বৃদ্ধি আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে। একসময় এ খাতে বছরে প্রায় ২,০০০ কোটি টাকার লেনদেন হলেও এখন তা নেমে এসেছে ১,০০০ কোটি টাকায়। এই শিল্পটাকে টিকে রাখতে চাইলে উদ্যোক্তা বান্ধব নীতিমালা হতে হবে। উদ্যোক্তা ব্যাংক করা যেতে পারে, স্বল্প সুদে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে, তা নাহলে তারা এই প্রতিযোগিতায় টিকতে পারবে না। আরেকটা বিষয় খুবই জরুরি, সেক্ষেত্রে আমদানি যে যন্ত্রপাতি আছে তার উপর আমাদের শুল্ক বাড়াইতে হবে। এ শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিকায়ন সহ সরকারি উদ্যোগ নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নিরাপদ আমিষ নিশ্চিত করতে প্রাণী গবেষণায় আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার রাজধানীর ফুলবাড়িয়া কেন্দ্রীয় ভেটেরিনারি কাউন্সিলের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের প্রাণী সম্পদ খাতে উচ্চতর দক্ষতা ও ব্যবহারিক জ্ঞানে সক্ষম পেশাদার ভেটেরিনারিয়ান গড়ে তুলতে সরকার আন্তরিক। ভেটেরিনারিয়ানদের গবেষণার নতুন সুযোগ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রি সার্ভিস হ্যান্ডস অন রেসিডেন্সি ট্রেনিং প্রোগ্রাম চালু করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে 15 জন মেধাবী অংশগ্রহণ করে, যারা আগামীতে তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করার দক্ষতায় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা ভবিষ্যৎ পেশাগত জীবনকে সমৃদ্ধ ও গতিশীল করবে বলেও জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। আর এই ছিল আজকের মতো অর্থনীতি সারাদিনই। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।